হ্যালো বন্ধুরা, রেলওয়ে রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার বইটি থেকে অধ্যায় 9-এর অনুপাত ও সমানুপাত অর্থাৎ রেশিও ও প্রপোর্শনের সাজেস্টেড কোশ্চেন নিয়ে আজকে হাজির। তো আমরা চলে আসবো এবার কোশ্চেনের দিকে। আমরা চলে আসবো 1 নম্বর কোশ্চেনে। a:b = 2:3, b:c = 5:4 এবং c:d = 7:8 হলে a:d সমান কত? তাহলে a:b সমান 2:3, b:c = 5:4 আর c:d হবে 7:8। তাহলে আমাদের জিজ্ঞাসা করেছে a:d সমান কত, a:d সমান কত। তাহলে a মানে হচ্ছে এই প্রথম তিনটির গুণফল আর d মানে হচ্ছে এই শেষ তিনটির গুণফল। তাহলে a:d সমান হবে 2, 5 আর 7, এই তিনটির গুণ করলে হয় 5 2 10 আর 7 70 ইস্টু 3 4 12 12 8 96। এটা যদি ক্যালকুলেশন করা হয়, এটাকে 2 দিয়ে কাটবে 35, এটাকে 2 দিয়ে কাটবে 48, তাহলে অ্যান্সার হয়ে যাবে 35:48। আবার ভালো করে খেয়াল করলে দেখা যাবে প্রথমে ছিল 2:3, সেকেন্ডে ছিল 5:4 আর থার্ডে ছিল 7:8। এই দিকে 2 এর সাথে এই দিকের 8-এর কাটাকাটি করতে পারতাম, অর্থাৎ 4। আর কিছু এই ডান দিকের সাথে বাঁ দিকে আর কিছু কাটাকাটি যাবে না, তাহলে এবার ডাইরেক্ট গুণ করতে পারি। 7 5 35 আর 4 4 16, 16 3 48। তাহলে a:d যদি বলা থাকে তাহলে আমরা এইভাবে শর্টকাটে বের করতে পারবো। এবার আসবো আমরা 2 নম্বর কোশ্চেনে। a এর 30% = b এর 0.25 c এর 1/5 হলে a:b:c সমান কত? তাহলে a এর 30% অর্থাৎ a এর 30/100 সমান b এর 0.25 অর্থাৎ 0.25 দশমিক ওঠালে হয় নিচে 100 সমান c এর 1/5, c এর 1/5। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি 3 এর 10 25 দিয়ে এটা 1 এর 4, তাহলে a এর 3 এর 10 সমান হচ্ছে b এর 1 এর 4 সমানই হচ্ছে c এর 1/5। তাহলে এর সাথে যেটি থাকবে, b এর সাথে যেটি থাকবে আর c এর সাথে যেটি থাকবে সেটার উল্টো করে আমরা সেটার মান করতে পারি। যেমন তাহলে হবে a:b:c, এর সাথে ছিল 3 এর 10, তাহলে আমরা এর মান লিখব 10/3। b এর মান ছিল 1/4, তাহলে লিখবো 4/1, অর্থাৎ নিচে 1 লিখবার দরকার নাই, তাহলে শুধু 4 পড়ে থাকলো। আর c সমান ছিল 1/5, তাহলে হবে 5/1, অর্থাৎ শুধু 5। b আর c আমরা পুরো পূর্ণ সংখ্যা পেয়েছি, কিন্তু এর সময় ফ্র্যাকশনে পেয়েছি। তাহলে ফ্র্যাকশনকে কাটার জন্য প্রত্যেকটাতে আমরা উপরে 3 দিয়ে গুণ করতে পারি। তাহলে আমার প্রথমটা হয়ে যাবে 3 3 কেটে গেল, তাহলে পড়ে থাকলো 10, 4 3 12 আর c এর মান হলো 5 3 15। তো 10:12:15, এটাই হয়ে গেল 2 নম্বরের রাইট অ্যান্সার। এবার আসবো আমরা 3 নম্বর কোশ্চেনে। a:b সমান 2:3 আর b:c = 4:5 এবং c:d = 5:7 হলে a:c:d সমান কত? তাহলে 3 নম্বর কোশ্চেন, a:b সমান হচ্ছে 2:3, আবার b:c = 4:5, c:d সমান হচ্ছে 5:7। যখন আমরা a আর d বের করা আমরা জানি, a হচ্ছে প্রথম তিনটির গুণফল আর d হচ্ছে শেষ তিনটির গুণফল। এবার b ও c কিভাবে বের করব? তাহলে b বের করবার জন্য এইটার সেকেন্ডটা আর প্রথম দুটোর গুণফল, তাহলে আমরা b পেয়ে যাব। আর c বের করতে গেলে
সেকেন্ডের দুটো আর প্রথমকার একটা, এই তিনটের গুণফল হচ্ছে সি। তাহলে আমরা লিখতে পারি এ ইস টু বি ইস টু সি ইস টু ডি সমান, এটা ভালো করে লিখে একবার, 2:3, এদিকে ছিল 4:5, আর শেষে ছিল 5:7। তাহলে এর ক্ষেত্রে হবে 4×2 8, 8×5 40। বি এর ক্ষেত্রে এটার প্রথম আর এই দুটো, তাহলে 5×4 20, 20×3 60। সি এর ক্ষেত্রে এই দুটো আর এইদিকে শেষেরটা, অর্থাৎ 5×3 15, 15×5 75। আর ডি এর ক্ষেত্রে 5×3 15, 15×7 105। তাহলে আমাদেরকে চেয়েছিল অ্যান্সারে এ ইস টু সি ইস টু ডি, এ ইস টু সি ইস টু ডি। তাহলে এর ক্ষেত্রে 40, সি এর ক্ষেত্রে 75 আর ডি এর ক্ষেত্রে 105। তাহলে আমরা লিখি এ ইস টু সি ইস টু ডি সমান 40 ইস টু 75 ইস টু 105। যদি কিছু কাটাকাটি যায় তাহলে করে নেবো সেটা। 5 দিয়ে 5 8 40, 5 15 5 75, 5 21, আর কিছু দিয়ে যাবে না, অর্থাৎ 8 ইস টু 15 ইস টু 21। এইটাই হয়ে যাবে 3 নম্বরের রাইট অ্যান্সার। এবার আসবো আমরা 4 নাম্বার কোশ্চেনে। পি ইস টু কিউ ইজ ইকুয়াল টু 2:3, কিউ ইস টু আর ইজ ইকুয়াল টু 5:8, আর ইস টু এস ইজ ইকুয়াল টু 9:10 এবং পি সমান যদি 27 হয় তাহলে এস এর মান কত? তাহলে বলা আছে পি ইস টু কিউ সমান 2:3, কিউ ইস টু আর ইজ ইকুয়াল টু 5:8, আর আর ইস টু এস সমান হচ্ছে 9:10। আমাদেরকে পি আর এস এই দুটো জানা দরকার। আমরা পি এর মান জানি, এস এর মান বার করতে হবে, অর্থাৎ পি ইস টু এস এইটা বের করতে পারলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে পি অর্থাৎ প্রথমটি আর শেষটি অর্থাৎ এস। তাহলে প্রথমটি বের করার নিয়ম হচ্ছে 5 2 10, 10 9 90। আর তার আগে আমরা যদি কিছু কাটাকাটি যাই তাহলে সেটি করে নেবো যাতে করে ছোট হয়ে যায়। 3 3 9, আর 2 4 8, 5 2 10। তাহলে এদিকে পড়ে থাকলো শুধু 3, আর এদিকে পড়ে থাকলো 4 2 8। অর্থাৎ পি যদি 3 হয় কিউ এস সমান হবে 8। তাহলে কোশ্চেনে বলা আছে পি 3 না হয়ে হচ্ছে 27, অর্থাৎ 9 গুণ। তাহলে সেক্ষেত্রে এস 8 না হয়ে হবে 8 × 9 সমান 72। তো 4 নম্বরের রাইট অ্যান্সার হচ্ছে 72। এবার আসবো আমরা 5 নাম্বার কোশ্চেনে। এ ইস টু বি ইজ ইকুয়াল টু 2:3 এবং বি ইস টু সি ইজ ইকুয়াল টু 4:5 হলে 5a ইস টু 3c সমান কত? তাহলে এ ইস টু বি সমান 2:3 আর বি ইস টু সি ইজ ইকুয়াল টু 4:5। তাহলে আমাদেরকে বের করতে দিয়েছে এ আর সি। এ আর সি এর প্রথমে রেশিও বের করব। তাহলে এ বের করার নিয়ম হচ্ছে 4 2 8, অর্থাৎ এ ইজ ইকুয়াল টু হবে 8, আর সি হবে 5 3 15, সি হবে 15। কিন্তু কোশ্চেনে বলা আছে 5a আর 3c। তাহলে এর জায়গায় লিখবো 8, অর্থাৎ 5 এর জায়গায় 8, আর 3 ইন্টু সি এর জায়গায় লিখবো 15। তাহলে 8 5 40, বা এই দিক থেকে কেটে দেওয়া যাবে, 5 3 15। তাহলে পড়ে থাকলো এখানে 8, আর এইদিকে পড়ে থাকলো 9। তাহলে যেটি অ্যান্সার হবে 5a ইস টু 3c সমান 8:9। এবার আমি 6 নম্বর কোশ্চেনে। এ এর 87.12% ইজ ইকুয়াল টু বি এর 41.23% হলে এ ইস টু বি সমান কত? তাহলে এ এর
87.12% ইজিক্যাল টু হচ্ছে বি এর 41.23%। তাহলে যদি এটার পূর্ণ ভাঙা হয় তাহলে হবে 16, 17, 175/2% সমান হচ্ছে বি এর 3, 4, 12, 1, 2, 3, 2, 5, তাহলে 125/3%। এবার পার্সেন্ট 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 তো কেটে গেল, 175 যদি কাটে 25 দিয়ে, 25 7 75, 25 5 125, আর কিছু যাবে না। তাহলে এর 7/2 ইজিক্যাল টু হচ্ছে বি এর 5/3। তাহলে এ বাই বি যদি আমরা বের করি, এ বাই বি সমান হচ্ছে 5/3 গণিত 2/7, অর্থাৎ 5 2 10, অর্থাৎ এ ইজ টু বি সমান হচ্ছে 5 2 10 আর 7 3 21। তো এ ইজ টু বি সমান হবে 10:21। এবার আসবো আমরা 7 নাম্বার কোশ্চেনে। x/2 ইজিক্যাল টু y/3 ইজিক্যাল টু z/7 হলে 2x - 3y + 4z ডিভাইডেড বাই 2y এর মান কত হবে? তাহলে x/2 ইজিক্যাল টু y/3 ইজিক্যাল টু z/7। তাহলে x এর সাথে আছে 1/2, y এর সাথে আছে 1/3 এবং সমান হচ্ছে z এর সাথে আছে 1/7। তাহলে যেটা z এর সাথে থাকবে সেটার মান তার উল্টো হবে, অর্থাৎ x এর মান হয়ে যাবে, তাহলে x সমান হয়ে যাবে বা x ইজ টু y ইজ টু z, x এর মান হবে 1/2, উল্টে যদি যাই 2/1 অর্থাৎ 2, y এর মান 1/3 উল্টে গেলে 3/1 অর্থাৎ 3, z এর মান 1/7 অর্থাৎ উল্টে গেলে 7/1। তাহলে x এর মান 2, y এর মান 3 আর z এর মান 7 পেয়ে গেলাম। তাহলে এই কোশ্চেনে ডাইরেক্ট অ্যান্সারের জন্য মান বের করব। তাহলে 2x অর্থাৎ 2 গুণিত 2 মাইনাস y এর মান হচ্ছে 3 অর্থাৎ 3 বসিয়ে দিলাম, 4, z এর মান হচ্ছে 7 ডিভাইডেড বাই 2 ইন্টু y এর মান হচ্ছে 3। এটা যদি ক্যালকুলেশন করা হয় 2 2 4 মাইনাস 3 3 9 প্লাস 7 4 28 ডিভাইডেড বাই 6 আর 25, 28 থেকে 5 বাদ দিলে হয় 23/6 সমান 3/5/6। তো 7-এর রাইট অ্যান্সার হচ্ছে 3/5/6। এবার আসবো আমরা 8 নম্বর কোশ্চেনে। 504 জন ছাত্রছাত্রী বিশিষ্ট একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 13:11। বিদ্যালয় থেকে 12 জন ছাত্রী চলে গেলে ওই অনুপাত কত হবে? তাহলে আমার অনুপাত ছিল 13:11, অর্থাৎ টোটাল জন ছিল 24। কোশ্চেনে বলা আছে 504 অর্থাৎ 21 গুণ। তাহলে ছাত্র, প্রথমটা হচ্ছে ছাত্র, সেকেন্ডটা ছাত্রী। তাহলে ছাত্রর সংখ্যা হবে 13 গুণিত 21 সমান 273 আর ছাত্রীর সংখ্যা হবে 11 গুণিত 21 সমান 231। এবার বলেছে 12 জন ছাত্রী চলে যায়, অর্থাৎ 231 জন ছিল, সেখান থেকে 12 জন চলে গেছে, তাহলে পড়ে আছে 219 জন ছাত্রী। তাহলে নতুন অনুপাত হবে ছাত্র সংখ্যা 273 আর ছাত্রী সংখ্যা হচ্ছে 219। তো এটি যদি ক্যালকুলেশন করা হয় তাহলে হবে 91:73। তো এইটি হয়ে যাবে রাইট অ্যান্সার, অর্থাৎ 3 দিয়ে কাটা হয়েছে। 3 দিয়ে কেটেছে 91, 3 দিয়ে কেটেছে 7 3 21, 3 3 9। এবার আসবো আমরা 9 নম্বর কোশ্চেনে।
এ বি সি এর মধ্যে 350 টাকা এমন ভাগে ভাগ করা হলো যে এ এর অংশ ইস টু বি এর অংশ সমান 2:3 এবং বি এর অংশ ইস টু সি এর অংশ সমান 4:5 হলে সি এর অংশ কত? তাহলে এ ইস টু বি বলা আছে 2:3, আবার বলা আছে বি ইস টু সি সমান আছে 4:5। তাহলে সি এর অংশ জিজ্ঞাসা করেছে, তাহলে আমাকে এ ইস টু বি ইস টু সি তিনটেরই বের করতে হবে। এ হচ্ছে এই দুটির গুণফল অর্থাৎ 8, বি মানে হচ্ছে এই কোণাগুণির গুণফল অর্থাৎ 4×3 12, আর সি হচ্ছে এই দুটির গুণফল অর্থাৎ 5×3 15। তাহলে আমাদের টাকা আসছে 12 আর 8 20, 20 আর 15 35। কোশ্চেনে বলা আছে 350 অর্থাৎ 10 গুণ। তাহলে সি এখানে সি এর অংশ ছিল 15, তাহলে সেইভাবেই 10 গুণ হয়ে যাবে অর্থাৎ হয়ে যাবে 150 টাকা। সি এর অংশ হচ্ছে 150 টাকা। এবার আসবো আমরা 10 নম্বর কোশ্চেনে। পাইপের মধ্য দিয়ে জলপ্রবাহের হার পাইপের ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক। 2 সেমি ও 4 সেমি ব্যাসের দুটি পাইপের মধ্যে প্রবাহের অনুপাত কত? তাহলে ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক যখনই আসবে তার মানে উল্টো হয়ে যাবে, অর্থাৎ ফার্স্টেরটা চলে যাবে সেকেন্ডে ও সেকেন্ডেরটা চলে আসবে ফার্স্টে। তাহলে ফার্স্ট পাইপ ব্যাস ছিল 2 সেমি, তাহলে ব্যাসার্ধ হবে 2/2 অর্থাৎ 1 সেমি। ও সেকেন্ড পাইপের ব্যাস ছিল 4 সেমি, তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে 4/2 সমান 2 সেমি। তাহলে যদি আমরা অনুপাত করি ফার্স্ট পাইপ ইস টু সেকেন্ড পাইপ, তাহলে এক স্কোয়ার যেটা হবে ফার্স্টের সাথে যেটা আছে সেটা সেকেন্ডের সাথে আসবে, আর সেকেন্ডের সাথে যেটা আছে 2 সেমি সেটা চলে আসবে ফার্স্টের সাথে। তাহলে 2 সেমিকে যদি স্কোয়ার করা হয় 4, আর 1 স্কোয়ার অর্থাৎ 2 স্কোয়ার মানে 4:1। তো 10 নম্বরের রাইট অ্যান্সার হয়ে যাবে 4:1। তাহলে এবার আসবো আমরা 11 নম্বর কোশ্চেনে। একজন ব্যক্তি মোট 12,755 টাকা সঞ্চয় থেকে একটি বিদ্যালয়কে 2,000 টাকা দান করেন এবং বাকি টাকা স্ত্রী, পুত্র ও কন্যাকে 6:5:4 অনুপাতে ভাগ করে দেন। স্ত্রী কত টাকা পাবে? তো এক ব্যক্তির সঞ্চয় হচ্ছে 12,755 টাকা, তার মধ্যে 2,000 টাকা দান করেন, তাহলে তার কাছে থাকলো 10,755 টাকা। সেই টাকাটি তিনি 6:5:4 অনুপাতে ভাগ করেছেন, তাহলে 6:5:4 অর্থাৎ টোটাল অনুপাত আসছে 15। কিন্তু কোশ্চেনে বলা আছে এটি হবে 10,755, অর্থাৎ এটার সাথে আমার 10,755 ডিভাইডেড বাই 15 এটা দিয়ে গুণ করেছি। তাহলে বলা হয়েছে স্ত্রী কত টাকা পাবে, তো স্ত্রী হচ্ছে 6, তাহলে 6 গুণিত 10,755 ডিভাইডেড বাই 15। 3 দিয়ে যদি কাটে 3×2 6, 3×5 15, 5 দিয়ে যাবে, 5×2 10, 5×1 5, 5×5 25, 5×1 5, অর্থাৎ 2151 গণিত 2 অর্থাৎ 2×1 2, 5×2 10 0, 2×1 2 আর 1 3, 2×2 4। তো অ্যান্সার হয়ে যাবে স্ত্রী কত টাকা পাবে, তো স্ত্রী 4,302 টাকা পাবে। এবার আসবো আমরা 12 নম্বর কোশ্চেনে। একটি বাক্সে মোট 384টি মুদ্রা আছে। যদি 1 টাকা, 50 পয়সা ও 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 2:3:7 হয়, তবে বাক্সে মোট কত টাকা আছে? তাহলে সংখ্যার অনুপাত আমার দেওয়া আছে 2:3:7, আর টোটাল মুদ্রা বলা আছে। তাহলে আমি দেখে নেব কোন টাকাটি কত পরিমাণে আছে। তাহলে 2:3:7 আছে। টোটাল অনুপাত হচ্ছে 2 আর 3 5 আর 7 12, 12 সমানই 384, 12×3 36, 12×2 24 অর্থাৎ 32 গুণ। তাহলে 1 টাকার সংখ্যা আছে 2 না হয়ে হবে 2 গুণিত 32,
2 গুণিত 32 সমান 64। 3 নেওয়া হবে, 3 গুণিত 32 সমান 96। আর এটা হবে 7 গুণিত 32 সমান 7 2 14 4 হাতে 1 7 3 21 আর 1 22 224। তাহলে 1 টাকা অর্থাৎ 64 গুণিত 1 সমান 64। আর 50 পয়সা, 50 পয়সা অর্থাৎ গুণ করব হাফ দিয়ে, কারণ 50 পয়সা হচ্ছে হাফ টাকা। তাহলে এটা হয়ে যাবে 48 টাকা। আর 224 25 পয়সা অর্থাৎ 1 টাকা 4 ভাগের 1 ভাগ। তাহলে হয়ে যাবে 4 5 20 4 6 24 তো 56। তো টোটাল পেলাম আমি 64 প্লাস 48 প্লাস 56। 64 48 আর 56 টোটাল হাতে 1 10 আর 6 16 টোটাল 168 টাকা। তো কোশ্চেনে জিজ্ঞাসা করা হয়েছিল তবে বাক্সে মোট কত টাকা আছে, তো বাক্সে মোট 168 টাকা আছে। এবার আসবো আমরা 13 নম্বর কোশ্চেনে। একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 1:2:4। ওই বাক্সে মোট 393 টাকা থাকলে কতগুলি মুদ্রা আছে? তো সংখ্যার অনুপাত বলা আছে 1:2:4 আর টাকারও পরিমাণ বলা আছে 393। তাহলে আমরা ধরে নিতে পারি 1 টাকার সংখ্যা আছে 1 অর্থাৎ 1x প্লাস 50 পয়সা অর্থাৎ হচ্ছে হাফ টাকা গণিত পরিমাণ আছে 2 অর্থাৎ 2x। 25 পয়সা অর্থাৎ 1/4 টাকা গণিত পরিমাণ আছে 4 অর্থাৎ 4x। এই টোটাল যে টাকাটা সেটাই আমাকে বলা আছে 393। তাহলে এটার ক্যালকুলেশন করব। 1 একে 1 অর্থাৎ x, 2 2 কেটে গেল পড়ে থাকলো x প্লাস 4 4 কেটে গেল অর্থাৎ পড়ে থাকলো x অর্থাৎ 393। তাহলে 3x ইজ ইকুয়াল টু 393। তাহলে 3 দিয়ে যদি কাটি 1 3 1 অর্থাৎ x এর মান এলো 131। তাহলে মোট কতগুলি মুদ্রা আছে? অর্থাৎ মোট আমার 1 2 আর 4 টোটাল 7 অর্থাৎ 7x মুদ্রা। তো x এর মান জানি আমরা 131, তাহলে টোটাল মুদ্রা হবে 7 গণিত 131 সমান 7 একে 7 7 3 21 এর 1 হাতে 2 7 একে 7 আর 2 9। তো টোটাল 917টি মুদ্রা আছে। এবার আসবো আমরা 14 নম্বর কোশ্চেনে। এ ও বি এর মাসিক বেতনের অনুপাত 3:5। প্রত্যেকের বেতন 200 টাকা বৃদ্ধি পেয়ে পরিবর্তিত বেতনের অনুপাত হয় 13:21। এ এর মাসিক বেতন কত টাকা? তাহলে প্রথমে বেতন ছিল 3x, তার সাথে আরো 200 টাকা বেড়েছে। আর দ্বিতীয় জনের প্রথমে বেতন ছিল 5x, তার সাথে আরো 200 টাকা বেড়েছে ও পরিবর্তিত অনুপাত হয়েছে 13:21। তো এটার সিম্পল ক্যালকুলেশন হবে 21 3 63x প্লাস 21 2 4200 ইকুয়াল টু 13 5 65x প্লাস 13 2 2600। 65 থেকে যদি 63 বাদ দেওয়া হয় পড়ে থাকে 2x, আর 4200 থেকে যদি 2600 বাদ দেওয়া হয় তাহলে পড়ে থাকে 1600। তাহলে x সমান আসবে এই 2 দিয়ে 1600কে কাটলে হয় 800। তাহলে x এর মান পেয়ে গেলাম 800। তাহলে জিজ্ঞাসা করেছে a এর মাসিক বেতন কত? a এর মাসিক বেতন ছিল 3x। তাহলে a এর মাসিক বেতন হচ্ছে 3 × 800 সমান 2400। এবার আসবো আমরা 15 নম্বর কোশ্চেনে। একটি পাঠাগারে গণিত ও পদার্থবিদ্যার বইয়ের সংখ্যার অনুপাত 17:13।
পদার্থবিদ্যার বইয়ের সংখ্যা 2925। ওই পাঠাগারে আরো কতগুলি গণিতের বই কিনলে গণিত ও পদার্থবিদ্যার বইয়ের অনুপাত 2:1 হবে? তাহলে প্রথমে অনুপাত ছিল 17:13। গণিতের বই ছিল 17, পদার্থবিদ্যার বই এসছে 13। এটা গণিত, এটা পদার্থ। কোশ্চেনে বলা আছে পদার্থবিদ্যার বইয়ের সংখ্যা হচ্ছে 2925, অর্থাৎ 13 দিয়ে 26, 32, 13 দিয়ে 26, 13 5 65, অর্থাৎ 225 দিয়ে গুণ করা হয়েছিল। তাহলে গণিতের সংখ্যাও পেয়ে যাব, গণিত 225। তাহলে 17 গণিত 225 সমান হবে 3825। তো এবার বলা হয়েছে যে গণিতের বই আরো কিছু কিনলে এই পদার্থবিদ্যার বইয়ের গণিতের বই ও পদার্থবিদ্যার বইয়ের অনুপাত হয়ে যাবে 2:1। তাহলে নতুন অনুপাত হবে 2:1। পদার্থবিদ্যার বইয়ের সংখ্যা আছে 2925, তাহলে 1 সমান যদি 2925 হয়, অর্থাৎ 2925 দিয়ে গুণ করেছি, তাহলে 2 সমান কত হবে সেটা দেখে নেব। 2925 দিয়েই গুণ করব। তো 2925 গণিত 2 সমান হবে 5850। তাহলে এই পরিমাণ গণিতের বই হতে হবে, কিন্তু আছে আমার 3825। তাহলে কিনতে হবে 5850 বিযুক্ত 3825 সমান 2025। তাহলে 15 নম্বরের রাইট অ্যান্সার হয়ে যাবে 2025টি। 16 নম্বর কোশ্চেন। এক ব্যক্তি দ্বিতীয় দিন 120 কিমি পথ ভ্রমণ করে দেখল যে প্রথম ও দ্বিতীয় দিনের ভ্রমণ পথের অনুপাত 5:6। তৃতীয় দিনে কত কিমি পথ ভ্রমণ করলে প্রথম ও তৃতীয় দিনের ভ্রমণ পথের অনুপাত 4:5 হবে? তাহলে প্রথম দিন ও দ্বিতীয় দিনের অনুপাত ছিল 5:6। দ্বিতীয় দিন সে 120 কিমি পথ গেছে, অর্থাৎ 20 গুণ বেশি। তাহলে প্রথম দিন গেছিল 5 গুণিত 20 সমান 100 কিমি পথ। তাহলে প্রথম ও তৃতীয়র অনুপাত 4:5, অর্থাৎ প্রথম 4, সেকেন্ড 5। কিন্তু প্রথমে তো ছিল আমার 100 কিমি, অর্থাৎ এটার 25 গুণ। তাহলে তৃতীয় দিনেরটি হবে এর সাথে 25 গুণ, অর্থাৎ 125। তাহলে তৃতীয় দিনে কত কিমি পথ ভ্রমণ করলে? তো তৃতীয় দিনে 125 কিমি পথ ভ্রমণ করলে। তো রাইট অ্যান্সার হবে 125 কিমি। এবার আসবো আমরা 17 নম্বর কোশ্চেনে। এক বাক্সে 1 টাকা, 50 পয়সা ও 10 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 3:4:10। মুদ্রাগুলির মোট মূল্য 102 টাকা। তো 10 পয়সা মুদ্রার সংখ্যা কত? তাহলে মুদ্রার সংখ্যার অনুপাত বলা আছে, তাহলে আমরা টোটাল টাকাটা বের করব, সমীকরণ বের করব। 1 টাকা ইন্টু সংখ্যা আছে 3, অর্থাৎ 3x, প্লাস 50 পয়সা অর্থাৎ 1/2 টাকা, গণিত পরিমাণ আছে 4, অর্থাৎ 4x, প্লাস 10 পয়সা অর্থাৎ 1/10 টাকা, গণিত পরিমাণ আছে 10, তাহলে 10x সমান হচ্ছে 102 টাকা। কারণ এই টোটালটা হচ্ছে আমার টোটাল টাকা, এটা হচ্ছে টোটাল টাকা, আর কোশ্চেনে বলা আছে সেটা 102 হবে। তাহলে প্রথমে গুণ করলে হয় 3x প্লাস 2 2 4, অর্থাৎ 2x, প্লাস 10 10 কেটে গেল, পড়ে থাকলো x সমান 102। তাহলে 6x সমান হচ্ছে 102। তাহলে x সমান হবে 102 ডিভাইডেড বাই 6। তাহলে হবে 6 একে 6, 6 7 42। x এর মান পেয়ে গেলাম 17। তাহলে 10 পয়সার সংখ্যার অনুপাত কত? তো 10 পয়সার সংখ্যার অনুপাত ছিল 10x। তাহলে x এর মান জানি আমরা 17। তাহলে 10 পয়সার সংখ্যা সমান
10 গুণিত 17 সমান 170। তো 17 নম্বরের রাইট অ্যান্সার হবে 170। এবার আসবো আমরা 18 নম্বর কোশ্চেনে। একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 3:2। ছাত্রদের 20% এবং ছাত্রীদের 25% স্কলারশিপ পায়। শতকরা কত ভাগ ছাত্রছাত্রী স্কলারশিপ পায়নি? শতকরার গল্প আছে, অর্থাৎ আমরা যেটা 3:2 অনুপাত আছে সেটাকে পার্সেন্টেজের ব্যাপারে অর্থাৎ 300 ও 200 ধরে নেব। ছাত্র আর এটা হচ্ছে ছাত্রী। তাহলে ছাত্রদের 20% স্কলারশিপ পায়, অর্থাৎ 100-তে 20, তাহলে 300-তে হয়ে যাবে 60। আর ছাত্রীদের 25%, অর্থাৎ 100-তে 25, তাহলে 200-তে হবে 50। তাহলে টোটাল পায় 60 জন আর ছাত্রীদের পায় 50 জন। তাহলে কতজন পায়নি দেখে নেব। তাহলে যেটা পায়নি সেটা হচ্ছে 240 জন ছাত্র পায়নি, আর 150 জন ছাত্রী পায়নি। তাহলে টোটাল যেটা পায়নি সেটা হচ্ছে 240 প্লাস 150, 0 5 আর 4 9, 390। 390 জন পায়নি। আর টোটাল ছাত্রছাত্রী মোট ছিল 300 আর 200 মিলে 500। তাহলে আমরা পার্সেন্টেজ বের করব। 390 ডিভাইডেড বাই 500 গুণিত 100 সমান 50000, অর্থাৎ 5 দিয়ে 5 7 35, 5 8 40, অর্থাৎ 78%। 78% ছাত্রছাত্রী যারা স্কলারশিপ পায়নি। তো 18 নম্বরের রাইট অ্যান্সার হয়ে যাবে 78%। এবার আসবো আমরা 19 নম্বর কোশ্চেনে। দুটি সংখ্যার যোগফলের 40% সংখ্যা দুটির বিয়োগফলের 50%-এর সমান হলে বড় ও ছোট সংখ্যার অনুপাত কত? তারপর সংখ্যা দুটির যোগফল অর্থাৎ a প্লাস বি এর 40%, সেটা হচ্ছে a মাইনাস বি এর 50%-এর সমান। পার্সেন্টেজ তো কেটে গেল, তো থাকলো a প্লাস বি এর 40 সমানই হচ্ছে a মাইনাস বি এর 50। তাহলে a প্লাস বি সমান হয়ে যাবে 50 আর a মাইনাস বি সমান হয়ে যাবে 40। তাহলে বিবি কেটে যাবে, 2a সমান 50 আর 40 হয় 90, তাহলে a সমান হয়ে যাবে 45। আর a সমান যদি 45 হয় তাহলে b সমান পেয়ে যাব 50 থেকে 45 বাদ দিলে 5। তাহলে a is to b সমান হবে 45:5 সমান 5 দিয়ে যদি কাটা হয় 5 9 45, 5 একে 5, তো অ্যান্সার হয়ে যাবে 9:1। তো 19 নম্বরের রাইট অ্যান্সার হবে 9:1। তো 20 নাম্বার, এ ও বি এর মাসিক আয়ের অনুপাত 5:6 ও ব্যয়ের অনুপাত 4:5। যদি উভয়ের সঞ্চয় 500 টাকা হয় তাহলে এর আয় কত? তাহলে এ ইস টু বি এর আয়, প্রথমটা আয়, দ্বিতীয়টা ব্যয়। প্রথমটা আয়ের অনুপাত হচ্ছে 5:6 আর ব্যয়ের অনুপাত হচ্ছে 4:5। দুটোরই গ্যাপ 1 করে। তাহলে আমরা এইদিকে দেখব এটার গ্যাপ কত? 1, এটার গ্যাপ 1, প্রত্যেকটা মিলে গেল। অর্থাৎ যে 1 গ্যাপ হচ্ছে, এই প্রথমটি আয় দ্বিতীয়টি ব্যয়। তাহলে যেটি পার্থক্য হবে আয় আয় আর ব্যয়ের মধ্যে যে পার্থক্যটুকুই যেটুকু পার্থক্য হবে সেটাই হচ্ছে সঞ্চয়। তাহলে এইখানে আমাদের অ্যান্সার এসছে 1, সঞ্চয় হচ্ছে 1 টাকা। কিন্তু কোশ্চেনে বলা আছে সেটা 1 না হয়ে হবে 500, অর্থাৎ 500 গুণ। তাহলে এর আয় ছিল 5, তো 1 সমান যদি 500 অর্থাৎ 500 গুণ হয় তাহলে 5 সমান হয়ে যাবে 5 গুণিত 500 সমান 2500।
তো 20 নম্বরের রাইট অ্যান্সার হচ্ছে 2500। এবার আসবো আমরা 21 নম্বর কোশ্চেনে। দুটি সংখ্যার অনুপাত 5:4। সংখ্যা দুটি থেকে 30 বিয়োগ করলে সংখ্যা দুটির অনুপাত হয় 4:3। তাহলে প্রথমে সংখ্যাটি ছিল 5x আর 4x, যদি 30 বিয়োগ করা হয় তাহলে হয়ে গেল 4:3। তো সিম্পল ক্যালকুলেশন, 5 3 15x মাইনাস 4 3 3 9 অর্থাৎ 90, 4 4 16x মাইনাস 120। তাহলে 16x থেকে যদি 15x বিয়োগ করা হয় তাহলে পড়ে থাকছে x, আর 90 এই 120 এইদিকে এলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ 120 থেকে 90 বাদ যাবে অর্থাৎ 30। তো x এর মান পেয়ে গেলাম 30। তাহলে বড় সংখ্যাটি কত? বড় সংখ্যাটি ছিল 5x। তাহলে বড় সংখ্যাটি 5x সমান, x এর মান তো 30, 5 গুণিত 30 সমান 150। তো 21-এর রাইট অ্যান্সার হচ্ছে 150। এবার আসবো 22 নাম্বার কোশ্চেনে। এক্স ও ওয়াই এর সম্পর্ক এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইকুয়াল টু 4xy হলে এক্স ও ওয়াই এর অনুপাত কত? তাহলে এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইকুয়াল টু 4xy, এটা দেওয়া আছে। তাহলে এক্স ও ওয়াই এর মধ্যে অনুপাত বের করতে বলেছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার, এইটাকে যদি আমরা এই দিকে নিয়ে যাই তো হয়ে যাবে মাইনাস 4xy ইকুয়াল টু 0। এ স্কোয়ার, এটা বি স্কোয়ার, এটা 2ab, অর্থাৎ এ স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার 2y স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 2y সমান 0। তাহলে হয়ে থাকলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস 2y সমান 0। তাহলে এক্স সমান হচ্ছে 2y, বা এক্স বাই ওয়াই সমান হচ্ছে 2/1। তাহলে এক্স ইস টু ওয়াই সমান হচ্ছে 2:1। তাহলে 22 নম্বরের রাইট অ্যান্সার হচ্ছে 2:1। তো এবার আসবো আমরা 23 নম্বর কোশ্চেনে। তাহলে আছে এক্স ইস টু ওয়াই সমান 5:2। তাহলে 8x প্লাস 9y ইস টু 8x প্লাস 2y সমান কত? তো আমরা ডাইরেক্ট মান বসিয়ে দেবো। 8x প্লাস 9y ইস টু মানে হচ্ছে ডিভাইডেড বাই 8x প্লাস 2y। তাহলে x এর মান হচ্ছে 5 প্লাস y এর মান হচ্ছে 2। x এর মান হচ্ছে 5, y এর মান হচ্ছে 2। তাহলে উপরে পড়ে থাকলো 8 5 40 যুক্ত 18, 8 5 40 যুক্ত 4 সমান হয়ে যাবে 58 ডিভাইডেড বাই 44। তো এটা যদি 2 দিয়ে কাটে 29, 2 দিয়ে 22। তো অ্যান্সার হয়ে যাবে 29/22 ইকুয়াল টু 29:22। তো 24 নম্বরে আসে এবার। 128 টাকা 3 জনের মধ্যে 2:4:x অনুপাতে ভাগ করে দেওয়া হলো। যদি শেষ ভাগের পরিমাণ 21.13 টাকা হয় তবে x এর মান কত? পরিমাণ ছিল 2:4:x, তাহলে মোট হয়ে গেছে 2 + 4 + x সমান হচ্ছে 6 + x। আমার মোট টাকা ছিল 128 টাকা, আর x এর ভাগ হচ্ছে 21.13, অর্থাৎ সমীকরণটি হবে x ডিভাইডেড বাই 6 + x ইন্টু 128 সমানই হচ্ছে
21 পূর্ণ 1/3 সমান 21 3 63 আর 1 64/3। তাহলে উপরে থাকছে 128x, নিচে পড়ে থাকছে 6 + x সমান 64/3। এইটা তো 2 দিয়ে কেটে গেল, সমান বা এটা যদি কোণাকুণি গুণ করা হয় 3 2 6x = 6 + x। তাহলে 6x থেকে যদি x বাদ দেওয়া হয় পড়ে থাকে 5x = 6। তাহলে x এর মান পেয়ে গেলাম 6/5। তো x এর মান জিজ্ঞাসা করা হয়েছে, তো x এর মান হয়ে যাবে 6/5। এবার আসবো আমরা 25 নম্বর কোশ্চেনে। দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 3:4, তাদের বর্গের যোগফল 625 হলে সংখ্যা দুটির যোগফল কত? তো অনুপাত হচ্ছে 3 ও 4, অর্থাৎ 3x আর 4x। তো তাদের বর্গের যোগফল হচ্ছে, প্রথমটার বর্গ হচ্ছে 9x² + 16x² সমান 25x²। এটা সমানই বলেছে 625। তাহলে এইখান থেকে আমরা x² সমান 25 25 625, তাহলে x² = 25, তাহলে x সমান পেয়ে যাব 5। এবার বলেছে যোগফল কত? 4 আর 3 7, যোগফল হচ্ছে 7x। তাহলে x এর মান জানি আমরা 5, তাহলে অ্যান্সার হয়ে যাবে 7 × 5 = 35। তো 25 নম্বরের রাইট অ্যান্সার হচ্ছে 35। এবার আসবো আমরা 26 নম্বর কোশ্চেনে। একজন চৌকিদার চোর ধরা শুরু করলো। চোরটি যখন 10 পা যায়, চৌকিদার তখন 8 পা যায়, কিন্তু চৌকিদারের 5 পা চোরের 7 পায়ের দূরত্বের সমান। তো তাদের গতিবেগের অনুপাত কত? তো এটার সিম্পল একটা ট্রিক হচ্ছে, প্রথমে তো যেটা আছে চৌকিদার, তো চৌকিদার, আর সেকেন্ডটা হচ্ছে চোর। চৌকিদার যখন 8 পা যায়, চোর তখন 10 পা যায়, কিন্তু চৌকিদারের 5 পা চোরের 7 পায়ের সমান। তাহলে এটা তো আমরা ক্যালকুলেশন করতে পারি, 2 দিয়ে কাটছে, 2 4 8 আর 2 5 10। তাহলে আমরা শুধু ক্রস মাল্টিপ্লাই করব। তাহলে চৌকিদার হচ্ছে 7 4 28 আর চোরের হচ্ছে 5 5 25। তাহলে চৌকিদার ইস্টু চোর = হচ্ছে 28:25। এটাই হবে তাদের গতিবেগের অনুপাত, গতিবেগের রেশিও। তো 26-এর রাইট অ্যান্সার হচ্ছে 28:25।